বর্তমান সময়ে ভারতবর্ষের পিছিয়ে পড়া রাজ্যগুলোর নাম উল্লেখ করলেই যে রাজ্যটির নাম মনে করা হয় সেটি হলো বিহার। হতে পারে যে এখনকার সময়ে বিহার শিক্ষা, রোজগার এই সমস্ত বিভিন্ন বিষয়ে পিছিয়ে পড়েছে, কিন্তু জানলে অবাক হবেন যে এই বিহারেই একসময় এমন কিছু বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল যার জন্য ভারতবর্ষ এই বিশ্বের কাছে শিক্ষাগুরুর পর্যায়ে পৌঁছে গিয়েছিল। বিহারের প্রাচীন মহাশিক্ষা কেন্দ্রগুলোর নাম মাথায় এলেই যে প্রতিষ্ঠানটির নাম সবার আগে মাথায় আসে তা হলো নালন্দা বিশ্ববিদ্যালয়। কিন্তু জানলে অবাক হবেন যে শুধু নালন্দা বিশ্ববিদ্যালয়ই নয়, বিহারে অবস্থিত ছিল আরও একটি বিশ্ববিদ্যালয় যার নাম ওদন্তপুরী। এটি একটি প্রাচীন বৌদ্ধ মহাবিহার। শিক্ষা, সংস্কার ও কাঠামোর দিক থেকে এটি নালন্দার প্রায় সমকক্ষ একথা বলাই চলে। খ্রিস্টীয় অষ্টম শতাব্দীতে পাল রাজা প্রথম গোপাল পাটালিপুত্র বর্তমান পাটনার নিকটে এই ওদন্তপুরী মহাবিহারটির প্রতিষ্ঠা করেন। নালন্দা বিশ্ববিদ্যালয়ের পর ওদন্তপুরীকে দ্বিতীয় প্রাচীন মহাবিহার হিসেবে মান্যতা দেওয়া হয়। ওদন্তপুরী বৌদ্ধবিহারটি নালন্দা মহাবিহার থেকে প্রায় 10 কিলোমিটার দূরত্বে মগধে অবস্থিত। তিব্বতীয় ইতিহাস থেকে জানা যায় যে ওদন্তপুরী মহাবিদ্যালয়ে প্রায় 12,000 ছাত্র পড়াশুনো করতেন। বিখ্যাত বিক্রমশিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ শ্রী গঙ্গা ছিলেন এই ওদন্তপুরী মহাবিদ্যালয়ের ছাত্র। তিব্বতীয় ইতিহাস কালচক্রতন্ত্র, যার রচনা করেন তিব্বতের 27তম শাক্য ত্রিজিন জামগণ আমেজাব। এখানে উল্লেখ করা হয়েছে যে ওদন্তপুরীর প্রশাসনিক দায়িত্ব পালন করতেন সেন্ধপাড়া। পিটার স্কেলিংয়ের মতে সেন্ধপাড়া সম্ভবত সাম্মাতিয়া ছিলেন। সেন্ধপা শব্দটি সংস্কৃত সৈন্ধব থেকে এসে থাকতে পারে, যার অর্থ হয় সিন্ধুর অধিবাসী। সিন্ধুতে তৎকালে সাম্মাতিয়া বৌদ্ধবিহারের আধিপত্য ছিল বলে মনে করা হয়। আপনারা চাইলে এটি সম্পর্কে বিস্তারিত আলোচনা আমি একটি অন্য ভিডিওতে করে দেব। চলুন আবার ফিরে আসি আমাদের আজকের আলোচনায়। তিব্বতীয় ইতিহাসবিদ তারানাথের মতে রাজা মহাপাল ওদন্তপুরীতে প্রায় 500 ভিক্ষুকের ভরণ পোষণ করতেন। এছাড়াও বিহারে ধর্ম, বর্ণ, জাত নির্বিশেষে কখনো কখনো হাজার হাজার ভিক্ষুকের সমাবেশ ঘটত। রাজা রামপালের সময়ে ওদন্তপুরীতে 50 জন স্থায়ী শিক্ষক ছিলেন। বৌদ্ধ বিহার ওদন্তপুরীর মন্দির গ্রন্থাগারটি ছিল বৌদ্ধ গয়া ও নালন্দার গ্রন্থাগারগুলোর চেয়েও উঁচু ও সুবিশাল, এবং এতে ব্রাহ্মণ্য ও বৌদ্ধ সাহিত্যের বিপুল সংগ্রহ ছিল। অভয়াকর গুপ্ত, অতীশ, রত্নাকর শান্তি ছিলেন এই ওদন্তপুরী মহাবিদ্যালয়ের পণ্ডিত। তারানাথের মতে এই ওদন্তপুরী মহাবিহারটির এক অদ্ভুত ও অলৌকিকভাবে প্রাপ্ত সোনার দ্বারা নির্মিত হয়েছিল। নারদ নামক এক তান্ত্রিক একটি সব সাধনার জন্য একজন সত্যবাদী ও শক্তিশালী ব্যক্তিকে খুঁজছিলেন। তখন তিনি একজন বৌদ্ধ উপাসককে খুঁজে পান এবং তাকেই চয়ন করেন এই অলৌকিক প্রক্রিয়াটি সাধন করার জন্য। সফলভাবে এই সব সাধনাটি শেষ করার পর সবটি একটি সোনায় পরিণত হয়। নারদ ওই বৌদ্ধ উপাসককে সোনাটি নিতে দেন, তবে শর্ত একটাই, এই সোনা কোনো রকম অনৈতিক কাজে ব্যবহার করা যাবে না। সেই বৌদ্ধ উপাসক, যিনি উন্না উপাসক নামে পরিচিত হন, সেই সোনা ব্যবহার করে ওদন্তপুরীর বিশাল মন্দিরটি নির্মাণ করেছিলেন এবং সমস্ত কারিগর ও শিল্পীদের সেই সোনা দিয়ে পারিশ্রমিক দেওয়া হয়েছিল। সময়টা ছিল 1993 সাল। মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আক্রমণে এই মহাবিহারটি ধ্বংস হয়ে যায়। মনে করা হয় যে বখতিয়ার খিলজি হিসার-ই-বিহার বা বিহার দুর্গ আক্রমণকালে উঁচু প্রাচীর ঘেরা ওদন্তপুরীকে দুর্গ ভেবে আক্রমণ করে বসেন, ধ্বংস করেন এবং ব্যাপক হত্যাযজ্ঞ চালান। সমস্ত বাসিন্দাকে হত্যা করেন। এই গণহত্যা থেকে বেঁচে যাওয়া সন্ন্যাসীরা নেপাল ও তিব্বতে পালিয়ে যান। ওদন্তপুরীর গ্রন্থাগারটিকেও পুড়িয়ে দেন। পরে তিনি জানতে পারেন যে দুর্গটি ছিল একটি বিহার। এইভাবেই নালন্দা, তক্ষশিলার মতো আমাদের দেশের আরও একটি মহাশিক্ষা কেন্দ্রের পতন ঘটে যায়। তবে পতন তো ঘটেছে ইট কাঠ পাথরের ইমারতটির,
কিন্তু আমরা ভারতীয়রা পারি এই সমস্ত প্রাচীন মহাবিহারগুলোর শিক্ষা সংস্কারকে নিজেদের মধ্যে বাঁচিয়ে রাখতে। তাহলে আমাদের এই দেশকে থামিয়ে রাখার সাধ্যি আর কারও থাকবে না। আজকের জন্য এতটুকুই। আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। ধন্যবাদ। ভালো থাকবেন ও ভালো রাখবেন।